নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায় ভৌত রাশি ও পরিমাপের প্রথম পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আমি রাকিব হাসান তোমাদের সাথে আছি তোমাদের ধারাবাহিক পর্বের প্রতিটা পর্বে। RH একাডেমিতে তোমাদের ধারাবাহিক পর্বগুলোকে পর্যায়ক্রমে আপলোড করা হবে, তাই তোমাদের পরবর্তী এডুকেশনাল আপডেট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনে প্রেস করে দিতে একদমই ভুলবে না। তো আমরা আমাদের ভিডিও শুরু করি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভৌত রাশি ও পরিমাপের 4টা টপিক। প্রথম হচ্ছে রাশি, তারপর একক, বৈজ্ঞানিক প্রতীক এবং এককের রূপান্তর। আমরা প্রথমেই জানব পদার্থবিজ্ঞান কি। বিজ্ঞানের যে শাখায় পদার্থ ও শক্তির প্রকৃতি এবং তাদের ধর্ম নিয়ে আলোচনা করা হয় তাকে পদার্থবিজ্ঞান বলে, অথবা বিজ্ঞানের যে শাখায় পদার্থ, শক্তি এবং পদার্থ ও শক্তির সমতুল্যতা বা পরস্পর রূপান্তর নিয়ে আলোচনা করা হয় তাকে পদার্থবিজ্ঞান বলে। গ্রিক শব্দ ফুসিস থেকে পদার্থবিজ্ঞান কথাটি এসেছে। গ্রিক ভাষায় ফুসিস শব্দের অর্থ হচ্ছে প্রকৃতি। তো আমরা জানলাম পদার্থবিজ্ঞানটা আসলে কি। এখন চলে আসি আমাদের এই ভৌত রাশির প্রথম যে টপিক, সেটা হচ্ছে ভৌত রাশি। ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে বলা হচ্ছে রাশি। যেমন একটি টেবিলে দৈর্ঘ্য পরিমাপ করা যায়, কাজে দৈর্ঘ্য একটা রাশি। তোমাদের ভর পরিমাপ করা যায়, ভর একটি রাশি। ব্যবহারের উপর ভিত্তি করে এই ভৌত রাশিকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মৌলিক রাশি এবং অপরটি হচ্ছে যৌগিক বা লব্ধ রাশি। এখানে মৌলিক কথার অর্থ হচ্ছে যে রাশিকে ভাঙা যায় না, আর যৌগিক অর্থ হচ্ছে একাধিক মৌলিকের সমন্বয়ে গঠিত। কাজে আমরা এই রাশিগুলোর নাম থেকেই এই রাশিগুলোর গুণাবলী বা বৈশিষ্ট্য সম্পর্কে ধর্ম সংক্রান্ত একটা ধারণা আগে থেকেই পেয়ে যাচ্ছি। তো প্রথমে যদি আমরা মৌলিক রাশি পড়ি, অর্থাৎ ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস, যে সকল রাশি মূল অর্থাৎ স্বাধীন বা নিরপেক্ষ, যেগুলো অন্য রাশির উপর নির্ভর করে না বরং অন্য অন্য রাশি এদের উপর নির্ভর করে, তাদেরকে মৌলিক রাশি বলে, যেমন দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি। এবং যৌগিক বা লব্ধ রাশি হচ্ছে যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ নয়, অর্থাৎ যেগুলো মৌলিক রাশির উপর নির্ভর করে এবং দুই বা ততোধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত হয়, তাকে যৌগিক বা লব্ধ রাশি বলে। যেমন বেগ, ত্বরণ, কাজ ইত্যাদি। আচ্ছা, এই দুইটাকে কম্পেয়ার করার জন্য আমরা একটা সহজ উদাহরণ নিতে পারি। যেমন আমরা যদি কোনো একটা বস্তুর আয়তন পরিমাপ করি, তাহলে আয়তন সমান হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি আয়তন পরিমাপ করতে হলে আমাদের 3 দিকে দৈর্ঘ্য পরিমাপ করতে হচ্ছে 3টা অক্ষ বরাবর। এই জন্য আমরা বলতে পারি যে এখানে যে আয়তন নামক যে রাশিটার কথা বলা হচ্ছে, এইটা একটা যৌগিক রাশি। কেননা কারণ এই রাশিতে 3 ধরনের দৈর্ঘ্য পরিমাপ করতে হয় 3টা অক্ষ বরাবর। কাজে এখানে 3টা মৌলিক রাশির সমন্বয়ে একটা রাশিকে প্রকাশ করা হচ্ছে, সেটা হচ্ছে আয়তন। আর আয়তনটা হচ্ছে যৌগিক রাশি। কিন্তু যদি আমরা বলি যে একটা টেবিলের দৈর্ঘ্য কত, আমরা বের করলাম দৈর্ঘ্য পরিমাপ করে, তাহলে এই দৈর্ঘ্য পরিমাপ করার জন্য আমাদের অন্য দিকে বা অন্য অক্ষ বরাবর বা অন্য কোনো রাশি পরিমাপের প্রয়োজনীয়তা নাই। কাজে এখানে দৈর্ঘ্যটা হচ্ছে মৌলিক রাশি আর আয়তনটা হচ্ছে যৌগিক রাশি। অনুরূপভাবে আমরা জানি বেগ সমান হচ্ছে সরণ ভাগ সময়, মানে এখানে একাধিক রাশির উপর নির্ভরশীল বেগটা, কাজে বেগটা হচ্ছে একটা যৌগিক বা লব্ধ রাশি। এখন চলে আসি পরিমাপ আসলে কি। কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে বলা হচ্ছে পরিমাপ। এখন পরিমাপের একক সম্পর্কে আমাদের জানতে হবে। ইউনিটটা এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। পরিমাপের একক হচ্ছে, সাপোজ আমি বললাম তোমার দেহের ভর কত, তুমি বলবা 50 কেজি বা 60 কেজি বা 70 কেজি। তো এখানে 50, 60, 70 এগুলো হচ্ছে সংখ্যা। এই সংখ্যার সাথে আমরা একটা নির্দিষ্ট অর্থবোধক একটা শব্দকে অ্যাড করতেছি, যেটা কেজি বা গ্রাম, এরকম কিছু একটা অ্যাড করতেছি, এটাই হচ্ছে তার একক। সো আমরা একক সম্পর্কে জানব। পরিমাপের একক হচ্ছে যে আদর্শ পরিমাণের সাথে তুলনা করে কোনো ভৌত রাশিকে পরিমাপ করা হয় তাকে পরিমাপের একক বলে। যেমন তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, তাপমাত্রার একক কেলভিন। সাধারণত পরিমাপের একককে 2 ভাগে ভাগ করা যায়, যথা মৌলিক একক এবং যৌগিক একক। তো আমরা মৌলিক কথাটা এবং যৌগিক কথাটার সাথে আগেই পরিচয় পেয়েছি যে মৌলিক হচ্ছে যাকে ভাঙা যায় না, আর যৌগিক হচ্ছে যাকে ভাঙা যায়। কাজে মৌলিক একক হচ্ছে যে একককে ভাঙা যায় না, যে একক স্বাধীনভাবে চলতে পারে, যে একককে অন্য এককের উপর নির্ভর করতে হয় না, বরং অন্য অন্য একক যে এককের উপর নির্ভর করে তাকে বলা হচ্ছে মৌলিক
একক। যেমন পদার্থের পরিমাপের একক হচ্ছে মোল আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। ঠিক অনুরূপভাবে যৌগিক বা কম্পাউন্ড ইউনিট যেটা, সেটা হচ্ছে যে সকল একক স্বাধীন বা নিরপেক্ষ নয়, যেগুলো পরিমাপ করার জন্য অন্য এককের উপর নির্ভর করতে হয়, অন্য মৌলিক এককের উপর নির্ভর করতে হয়। এই সকল একককে বলা হচ্ছে যৌগিক বা লব্ধ একক। যেমন বলের একক হচ্ছে নিউটন আর কাজের একক জুল এবং ক্ষমতার একক হচ্ছে ওয়াট ইত্যাদি। আমরা নিচে একটা সারণী তৈরি করেছি, এটা হচ্ছে মৌলিক এককগুলো নিয়ে। আমরা জানি আমাদের 7টা রাশি আছে, এই 7টা রাশি 7টা একক আছে, এই এককগুলো হচ্ছে মৌলিক একক এবং এই 7টা রাশি হচ্ছে মৌলিক রাশি। প্রথম রাশিটা হচ্ছে দৈর্ঘ্য, যাকে আমরা এল দ্বারা প্রকাশ করি, যার একক মিটার, যাকে আমরা এম দ্বারা প্রকাশ করি। অনুরূপভাবে ভরকে আমরা প্রকাশ করি এম দ্বারা, ভরের একক কিলোগ্রামকে আমরা প্রকাশ করি কেজি দ্বারা। অনুরূপভাবে সময়কে আমরা প্রকাশ করি টি দ্বারা এবং সেকেন্ড, সময়ের একক হচ্ছে সেকেন্ড, যাকে প্রকাশ করা হয় এস দ্বারা। তাপমাত্রাকে সাধারণত থিটা বা টি দ্বারা প্রকাশ করা হয় এবং তাপমাত্রার একক কেলভিনকে প্রকাশ করা হয় বড় হাতের কে দ্বারা। তড়িৎ প্রবাহকে প্রকাশ করা হয় আই দ্বারা এবং তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ারকে প্রকাশ করা হয় এ দ্বারা। দীপন তীব্রতাকে প্রকাশ করা হয় আই ভি দ্বারা এবং দীপন তীব্রতার একক ক্যান্ডেলাকে প্রকাশ করা হয় সিডি দ্বারা। পদার্থের পরিমাণকে প্রকাশ করা হয় এন দ্বারা এবং পদার্থের পরিমাণের এককে বলা হয় মোল এবং মোলকে প্রকাশ করা হয় এম ও এল অর্থাৎ মোল দ্বারা। তো মৌলিক রাশির একক সমূহের কিছু বৈশিষ্ট্য আছে, আমরা এটা পড়ব। বলা হচ্ছে মৌলিক রাশির একক সমূহের যেহেতু অন্য কোনো এককের উপর নির্ভর করে না, তাই মৌলিক রাশির একক ইচ্ছামতো নির্বাচন করা যায়। কিন্তু নির্বাচনের আন্তর্জাতিক স্বীকৃতি থাকতে হবে, এর কয়েকটি বৈশিষ্ট্য থাকতে হবে, যথা এটি হতে হবে অপরিবর্তী, স্থান কাল পাত্র কোনো কিছুর উপর নির্ভর করবে না, অর্থাৎ দেশভেদে স্থানভেদে কালভেদে সময়ের পরিবর্তনের সাথে সাথে এর কোনো পরিবর্তন হবে না। আবার কালের বিবর্তনে বা অন্য কোনো প্রাকৃতিক পরিবর্তনের ফলে এর কোনো পরিবর্তন হবে না, সহজে এটিকে পুনরুত্থান করা যাবে। 1960 সালে এককের আন্তর্জাতিক পদ্ধতি চালুর সময় মৌলিক এককগুলোর যে আদর্শ বা স্ট্যান্ডার্ড গ্রহণ করা হয়েছিল, পরবর্তীকালে উপরোক্ত বৈশিষ্ট্য অর্জনের লক্ষ্যে এদের অনেকগুলো আদর্শ বদল করা হয়েছে, কিন্তু তাদের এককগুলোর মানের কোনো পরিবর্তন হয়নি। তো আমরা যদি একটা যৌগিক রাশিকে ভাঙাই, যেমন যৌগিক রাশি বল সমান ভর গুণন ত্বরণ, তো ভরটাকে যদি আমরা ঠিক রাখি, আমরা জানি ত্বরণ সমান হচ্ছে বেগ ভাগ সময় এবং বেগ সময় হচ্ছে দূরত্ব ভাগ সময়। আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা মোটামুটি 3 প্রকারের মৌলিক রাশি পেয়েছি। একটা হচ্ছে ভর, একটা হচ্ছে দূরত্ব যাকে আমরা বলতে পারি দৈর্ঘ্য, আর দুইটা পেয়েছি সময়, এই দুইটা মিলে একটা। তাহলে 3 ধরনের আমরা মৌলিক রাশি পেয়েছি। কাজেই আমরা বলতে পারি যে যৌগিক রাশিকে বিশ্লেষণ করলে 2 বা ততোধিক মৌলিক রাশি পাওয়া যায়। এটা আমরা দেখলাম যৌগিক রাশির বিশ্লেষণ। আমরা এখন যৌগিক এককের বিশ্লেষণ দেখতে পারি, যেমন 1 জুল সমান 1 নিউটন গুণন 1 মিটার। নিউটন হচ্ছে বলের একক, কাজে 1 নিউটন সমান হচ্ছে 1 কিলোগ্রাম গুণন 1 মিটার ডিভাইডেড বাই 1 সেকেন্ড গুণন 1 সেকেন্ড, অর্থাৎ নিউটন হচ্ছে যে বলের একক, আর বলের মধ্যে আছে ভর গুণন দূরত্ব ভাগ সময় গুণন সময়। আমরা এখানে তার মানগুলো ইউজ করেছি গুণন 1 মিটার। তো আমরা এখানেও দেখতে পাচ্ছি মোটামুটি 3 প্রকারের মৌলিক এককের সমন্বয়ে একটা যৌগিক একক ব্যবহার করা হয়েছে। কাজে আমরা বলতে পারি যে যৌগিক একক হচ্ছে কতগুলো মৌলিক এককের সমন্বিত রূপ। চলে আসি আমাদের আলোচনার দ্বিতীয় আর একটা টপিক, সেটা হচ্ছে সংখ্যার বৈজ্ঞানিক প্রতীক। আমাদের জানতে হবে সূচকের বিষয়টা। তোমাদের গণিতের 4র্থ অধ্যায়ে সূচক সংক্রান্ত আলোচনা আছে। তোমরা যারা গণিতের 4র্থ অধ্যায় পড়েছো তারা সূচক সম্পর্কে ধারণা পেয়েছো। সেখানে ব্যবহার করা হয়েছে বৈজ্ঞানিক প্রতীক অর্থাৎ সায়েন্টিফিক মান। আমরা একটু সেই মানটা কেন হয় কিভাবে হয় এটা সেখানে বিশ্লেষণ করার চেষ্টা করব। বিজ্ঞানীরা এমন অনেক রাশি ব্যবহার করে থাকেন যেগুলোর মান খুব বড় বা খুব ছোট হতে পারে। যেমন আলোর বেগ হচ্ছে 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড, যেটাকে ভাঙলে প্রায় এরকম একটা মান পাওয়া যায়। এবং ইলেকট্রনের আধান হচ্ছে 1.6 গুণন 10 ইনভার্স মাইনাস 19 কুলম্ব, যেটাকে ভাঙলে আমরা এই ধরনের একটা মান পাচ্ছি। তো দেখতে পাচ্ছি একটা বিশাল মান। স্বাভাবিকভাবেই এ জাতীয় সংখ্যা পড়া লেখা বোঝা এবং মনে রাখা খুবই অসুবিধাজনক। আমরা 10 সংখ্যাটির ঘাত পাওয়ার ব্যবহার করে এই সমস্যার সমাধান কাটিয়ে উঠতে পারি। আমরা লক্ষ্য করি, আমরা যদি লিখি 10 টু দ্য পাওয়ার 0 এর মানটা হয় 1, যেটা আমরা সূচকের জন্য দেখেছিলাম। 10 টু দ্য পাওয়ার 1 মানে হচ্ছে 10, এটা আমরা সূচকের সময় দেখেছিলাম। 10 এর উপর স্কোয়ার মানে 2 বার 10 গুণ, তার মানে হচ্ছে 100। 10 এর পাওয়ার কিউব মানে 3 বার 10 গুণ মানে হচ্ছে 1000। এভাবেই বৃদ্ধি পেতে থাকবে।
শূন্যের সংখ্যা 10-এর কত শক্তিতে উন্নীত করা হয়েছে তা নির্দেশ করে এবং তাকে 10-এর সূচক বলে। আমরা এখানে লিখেছি 10 এর পাওয়ার কিউব, মানে এখানে পাওয়ার হচ্ছে 3, যেহেতু 3 তার মানে 1-এর পিঠে 3টা শূন্য হবে। আমরা ঠিক এভাবে সূচকীয় মানগুলোকে ব্যবহার করতে পারি। উদাহরণস্বরূপ আলোর বেগকে আমরা লিখতে পারি 3 গুণন 10⁸। কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে 3, 4, 5, 6, 7, 8টা শূন্য আছে। কাজে এই 8টা শূন্যর পরিবর্তে আমরা 10⁸ লিখতে পারি, যেভাবে আমরা লিখেছিলাম 10 এর উপর স্কোয়ার সমান 100 আর 10 এর উপর কিউব সমান 1000। একের চেয়ে যদি ছোট হয় সংখ্যাটা, সেখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা যদি ব্যবহার করি 10⁻1 তাহলে মানটা আসে 1/10 = 0.1। আমরা যদি ব্যবহার করি 10⁻2 আমাদের মান আসে 1/10 × 10 = 0.01। এবং অনুরূপভাবে যদি আমরা লিখি 10⁻3 তাহলে 1/3টা 10 গুণ অর্থাৎ 0.001 ইত্যাদি এই সংখ্যাগুলো হতে পারে। এখন আমরা দেখতেছি যে কোনো সংখ্যাকে 10-এর যে কোনো ঘাত এবং 1 থেকে 10-এর মধ্যে অবস্থিত অপর সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করা হয় তাকে বৈজ্ঞানিক প্রতীক বা সায়েন্স নোটেশন বলে। যেমন এখানে যে সংখ্যাটা আছে, এখানে সবগুলো শূন্যর পরিবর্তে আমরা 10-এর পাওয়ার ইউজ করতে পারি, এবং এখানে যে সংখ্যাটা আছে এই সবগুলো শূন্যর পরিবর্তে আমরা 10-এর পাওয়ার ইউজ করতে পারি যদি সেইটা দশমিকের আগে হয় তাহলে সেখানে হবে ধনাত্মক, আর যদি দশমিকের পরে হয় তাহলে সেখানে মানটা হবে ঋণাত্মক। অর্থাৎ এই দশমিক চিহ্নটাকে যদি আমরা বাম দিকে নিয়ে আসি তাহলে আমাদের মানটা হবে 10-এর পাওয়ার ধনাত্মক, আর যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে আমাদের 10-এর পাওয়ারটা হবে ঋণাত্মক। সুতরাং দেখা যাচ্ছে এ প্রতীক প্রকাশিত সংখ্যাটি 10-এর পজিটিভ সূচক যত, দশমিক বিন্দু ডান দিকে তত ঘর সরলে 10-এর নেগেটিভ সূচক তত, দশমিক বিন্দুকে বাম দিকে তত ঘর সরলে মূল সংখ্যাটি পাওয়া যায়। অর্থাৎ আমরা যদি এই দশমিক চিহ্নটাকে 4-এর পরে দিতে চাই, আমরা দেখতে হবে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা এবং 7টা ঘরকে পরিবর্তন করতে হচ্ছে। কাজেই এই 7টা ঘরের পরিবর্তে আমরা লিখব 10⁻7। আর এখানে যদি আমরা দশমিক বিন্দুটাকে এখান থেকে যদি বাম দিকে নিয়ে যাই তাহলে 1, 2, 3, 4, 5, 6 ঘর নিয়ে গেছি, এই জন্য 6 ঘরের পরিবর্তে আমরা লিখতে পারতাম 10⁻6, কিন্তু আমরা এই পর্যন্ত নিয়ে এসেছি, তার মানে 7, 8 এবং 9টা ঘর আমরা বাম দিকে প্রতিস্থাপিত করেছি, এই জন্য 10-এর পাওয়ার হয়েছে 10⁹। এই ছিল বৈজ্ঞানিক প্রতীক। তো বৈজ্ঞানিক প্রতীকের জন্য আমরা বেশ কিছু নিয়ম দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সূচকের যে নিয়মটা আছে। বৈজ্ঞানিক প্রতীককে প্রকাশিত সংখ্যার ক্ষেত্রে গুণের নিম্নোক্ত সাধারণ নিয়মটি খাটে, সেটা হচ্ছে 10⁻m গুণন 10⁻n যদি থাকে তবে গুণের ক্ষেত্রে ভিত্তিটা ঠিক রেখে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। এখানে আমরা বেশ কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছি। আর যদি ভাগ থাকে তাহলে ভিত্তিটা ঠিক রেখে আমাদের পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে। এখানে আমরা বেশ কিছু উপসর্গ এবং গুণিতককে অ্যাডজাস্ট করেছি, এখানে সবগুলো একসাথে দেখা হয়েছে উপসর্গ এবং গুণিতকগুলোকে। আমরা একটা বিষয় জেনে রাখবো, সেটা হচ্ছে উপসর্গ আর গুণিতক হচ্ছে এককের ক্ষেত্রে একটা তথ্যবহুল একটা বিষয়। যেমন আমাদের যদি বলা হয় যে তোমার বাসার দূরত্ব কত, আমরা সাধারণত এটা কিলোমিটারে বলার চেষ্টা করি যে এত কিলোমিটার, কিন্তু দৈর্ঘ্যের একক কিন্তু মিটার। তাহলে কিলোমিটার কেন বলতেছি? আমাদের ব্যবহারের সুবিধার্থে। 1000 মিটার বলা আমাদের জন্য কি কষ্টসাধ্য, কাজেই বারবার 1000 মিটার বলার চেয়ে 1 কিলোমিটার বলাটা আমাদের জন্য বেশি যুক্তিযুক্ত হয়। কাজেই আমরা কি করি? কিলোমিটার ইউজ করি। এটা হচ্ছে একটা গুণিতক ইউজ করতেছি আমি। তো আমরা যদি কোনো একটা একককে বড় করি তাহলে এই এককের সাথে যে সকল অর্থবোধক কিছু চিহ্ন বা সংখ্যা ব্যবহার করব এগুলোকে বলা হবে হচ্ছে গুণিতক। আর যদি ছোট এককে রূপান্তরিত করি তাহলে তাকে বলা হবে হচ্ছে উপসর্গ। কাজে আমরা সংক্ষেপে এখানে জাস্ট উপসর্গ লিখে রেখেছি। তোমরা এটাকে দেখতে পাচ্ছ যে আমরা তাদের উৎপাদকের রূপটা দেখাইছি, তার সংকেতটা দেখাইছি এবং একটা উদাহরণ দিয়ে দিয়েছি। তো আমি যদি বেশ কিছু উদাহরণ দিই, যেমন আমরা 2-3টা উদাহরণ দেবো। যেমন এই যে কিলো, কিলো শব্দের অর্থ হচ্ছে 10⁻3 আর একে প্রকাশ করা হচ্ছে কে দ্বারা। তাহলে আমরা যদি বলি কিলো ভোল্ট তাহলে 1 কিলো ভোল্ট ইজিক্যাল টু হবে 1 গুণন 10⁻3। কেন? কারণ কিলোর জন্য হচ্ছে 10⁻3 এত ভোল্ট। অনুরূপভাবে আমরা যদি বলি হচ্ছে যে মেগা, মেগা শব্দের অর্থ হচ্ছে 10⁻6, যাকে বড় হাতের এম দ্বারা প্রকাশ করা হয়। যেমন 1 মেগাওয়াট সমান 1 ইন্টু এই মেগা শব্দের জন্য আসবে 10⁻6 আর ওয়াটটা ঠিক থাকবে। এই এম শব্দের জন্য, মেগা শব্দের জন্য আসবে 10⁻6। আমরা এভাবে মানগুলোকে পরিবর্তন করতে পারি। যদি আমরা একটা উপসর্গে যাই, যেমন ন্যানো, ন্যানো শব্দের হচ্ছে 10⁻9, তো একে প্রকাশ করা হয় ছোট হাতের এন দ্বারা। আমরা যদি বলি 1 ন্যানো সেকেন্ড তাহলে হবে 1 NS। এখানে এনটা হচ্ছে কি? ন্যানো, এস তে সেকেন্ড। তো ন্যানো সেকেন্ডকে যদি আমরা প্রতিস্থাপিত করি সেকেন্ডে তাহলে আমরা লিখবো 10⁻9, অর্থাৎ মানগুলো ছোট হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি।
এখান থেকে আমাদের অনেকগুলো একক আছে, সর্বোচ্চ আছে ইয়ট্টা আর সর্বনিম্ন আছে ইয়ক্টো। তো আমরা এখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ উপসর্গ বা গুণিতক তোমাদের জন্য বাছাই করে দিতে পারি, যেগুলো সবচেয়ে বেশি লাগে। সেটা হচ্ছে যে ন্যানো, মাইক্রো, মিলি, সেন্টি, ডেসি, ডেকা। হেক্টো আর ডেকাটা সবচেয়ে কম লাগে, যদিও লাগে না, ডেসিটাও সাধারণত লাগে না, তবে কিলো এবং মেগা, গিগা, সর্বোচ্চ গিগা পর্যন্ত লাগে। এইটুকু যদি তোমরা একটু আয়ত্ত করতে পারো তবে তোমাদের এই এককের সমস্যাগুলো আর হবে না। আর এখানে একটা নোটিসেবল বিষয়টা হচ্ছে কি, যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবগুলোকেই ছোট হাতের অক্ষর ব্যবহার করা হয়েছে, কিন্তু কিলো থেকে সমস্ত গুণিতককে বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করতে হয়। এই ছিল এককের সূচক, তাদের নাম এবং উদাহরণের যে চারটা, এটা তোমরা আয়ত্ত করে নিবা। চাইলে স্ক্রিনশট দিয়ে এগুলো মুখস্থ করতে পারো। সাধারণত তোমাদের বইয়ে এতগুলো একক বা এইভাবে বিস্তারিত বলা নাই, যদিও আগেকার এডিশনগুলোতে ছিল। এবার চলে আসি আজকের আমাদের আলোচনার সর্বশেষ টপিক, সেটা হচ্ছে এককের রূপান্তর। আমরা যে কথাগুলো এখান থেকে জানলাম সেই এককের রূপান্তরগুলো আমরা একটু দেখে নিব, যদিও এখানে দেওয়া আছে, তারপরেও কিছু কিছু গুরুত্বপূর্ণ যেগুলো সাধারণত এর মধ্যে আমরা অ্যাড করি না সেগুলো আমরা দেখে নেব। যেটা হচ্ছে আমরা দেখতে পারি যে এখানে 1 নটিক্যাল মাইল ইজিক্যাল টু 1.852 কিলোমিটার। 1 অ্যামস্ট্রং, এটা গুরুত্বপূর্ণ অনেক। 1 অ্যামস্ট্রং ইজিক্যাল টু 1 গুণন 10 ইনভার্স 10 মিটার। 1 আলোকবর্ষ, তো 1 আলোকবর্ষ সমান হচ্ছে 1.495 ইন্টু 10 টু দ্য পাওয়ার 15 কিলোমিটার। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে আমরা যদি কিলোমিটারই রূপান্তরিত করি তাহলে 15 আসবে পাওয়ার, আর যদি মিটারই রূপান্তরিত করি তাহলে 3টা জিরো আরও বেড়ে যাবে। এই জন্য আমাদের এখানে পাওয়ার আসবে 18। ভরের রূপান্তরের জন্য সাধারণত আমাদের এইগুলো আছে, যেমন 1 টন সমান হচ্ছে যে 1000 কেজি, আর 1 পাউন্ড সমান হচ্ছে 453.59 গ্রাম। 1 AMU, এখানে AMU হচ্ছে অ্যাটমিক ম্যাস ইউনিট, অর্থাৎ পারমাণবিক যে ভরটা সেটা এখানে নির্দেশ করা হচ্ছে। তো 1 পারমাণবিক ভর সমান হচ্ছে 1.661 গুণন 10 ইনভার্স 27 কেজি। 1 মেট্রিক টন সমান হচ্ছে 1000 কেজি। ঠিক আছে, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অনেক সময় গ্রামকে জি দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু আবার অনেক ক্ষেত্রে গ্রামকে GM দ্বারাও প্রকাশ করা হয়। ক্ষেত্রফলের রূপান্তর, আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। কাজে এক্ষেত্রে একটা কনফিউশন আছে, যখন আমরা ক্ষেত্রফলকে রূপান্তরিত করব তখন আমাদের দৈর্ঘ্যকেও রূপান্তরিত করতে হবে এবং প্রস্থকেও রূপান্তরিত করতে হবে। এখানে আছে 1 মিলিমিটার স্কোয়ার। যদি মিলিমিটার স্কোয়ার থাকে তার মানে এখানে দৈর্ঘ্যটাও আছে মিলিমিটারে এবং প্রস্থটাও আছে মিলিমিটারে। কাজে এই দৈর্ঘ্যকে আমরা মিটারে রূপান্তরিত করার জন্য 1000 দিয়ে ভাগ করব এবং প্রস্থকেও আমরা মিটারে রূপান্তরিত করার জন্য 1000 দিয়ে ভাগ করব। তাহলে 1000 গুণন 1000 10 টু দ্য পাওয়ার 6, এখানে যেহেতু ভাগ হয়ে যাচ্ছে তার মানে এটা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, তাহলে 10 ইনভার্স 6 অ্যাড হবে, তাহলে 1 গুণন 10 ইনভার্স 6 মিটার স্কোয়ার। ঠিক এভাবে আমরা সেন্টিমিটারের জন্য 2 বার, হেক্টরের জন্য কিলোমিটারে, ইঞ্চির জন্য ভাগ করতে হবে। আয়তনের রূপান্তরটাও সেম হবে। আয়তন জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। কাজে এক্ষেত্রে দৈর্ঘ্যকে একবার, প্রস্থকে একবার, উচ্চতাকে একবার, এই জন্য 3 বার ভাগ করলে যে মানটা পাওয়া যায় সেটা আমরা একবারে সূচকীয় মানের মাধ্যমে প্রকাশ করব। আমরা এখানে 4টা আয়তনের রূপান্তরের মান দেখাইছি, তোমরা এগুলো দেখে নিবা। বলের রূপান্তর, 1 নিউটন সমান 1 গুণন 10 টু দ্য পাওয়ার 5 ডাইন, এই ধরনের মানগুলো যেগুলো আছে দেখে নিবা। চাপের রূপান্তর যেটা 1 কিলো প্যাসকেল সমান হচ্ছে 1000 প্যাসকেল, মানে 10 টু দ্য পাওয়ার 3, এইভাবে মেগা প্যাসকেলের জন্য বা এগুলো দেখে নিবা। 1 অ্যাটম স্কোয়ারের জন্য যে মানটা আছে এটাও দেখে নিবা। এগুলো হচ্ছে পরবর্তী অধ্যায়গুলোতে কাজে লাগবে। ডাটা সাইজের জন্য 1 কিলোবাইট সমান কত, 1 মেগাবাইট সমান কত, 1 জিবি সমান কত, এগুলো দেখে নিবা। অনুরূপভাবে দেখতে পাচ্ছি বেগের রূপান্তর, কিলোমিটার পার আওয়ার থাকলে সরাসরি আমরা এত লিখতে পারি মিটার পার সেকেন্ড, আর মাইল পার আওয়ার থাকলে সরাসরি লিখতে পারি এত মিটার পার সেকেন্ড। সময়ের রূপান্তরটাও সেম চলবে এবং শক্তির রূপান্তরটাও আমরা দেখে নেব এখান থেকে। ক্ষমতারক বেশ কিছু রূপান্তর এখানে দেওয়া আছে, যেমন 1 মেগাওয়াট সমান হচ্ছে 1 গুণন 10 টু দ্য পাওয়ার 6 ওয়াট। তোমরা স্ক্রিনশট দিয়ে এই এককগুলোকে আয়ত্ত করতে পারো। এবং তাপমাত্রার রূপান্তরটা এখানে সরাসরি না বলে আমরা তাপমাত্রার যে সমীকরণটা আছে সমীকরণটাকে উঠিয়ে দিয়েছি। এই সমীকরণ অনুযায়ী আমরা তাপমাত্রা যে কোনোটা থেকে যে কোনোটাতে কনভার্ট করতে পারবো। এবং এককের রূপান্তরের ক্ষেত্রে আমাদের 2টা নিয়মকে মনে রাখতে হবে। এখানে সেই 2টা নিয়ম আমরা লিখে রেখেছি। একটা হচ্ছে বড় একক থেকে ছোট এককে রূপান্তরের সময় নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ করতে হবে। যেমন 5 কিলোমিটার, তো কিলোমিটার থেকে মিটার করব, যেহেতু কিলোমিটার আর মিটারের মধ্যে সম্পর্ক হচ্ছে 1000, তাহলে যেহেতু বড় থেকে ছোট করতেছি তার মানে 1000 দিয়ে গুণ করব। অনুরূপভাবে ছোট একক থেকে বড় একক করতে হলে আমরা ভাগ করব। যেমন 10 গ্রাম আছে, এটাকে কেজি করতে হবে, তাহলে আমাদের গ্রাম আর কেজির মধ্যে সম্পর্ক, এখানে আমরা জানি গ্রাম আর কেজির মধ্যে সম্পর্ক হচ্ছে 1000। যেহেতু আমরা ছোট থেকে গ্রাম থেকে কেজি করতেছি মানে বড় হচ্ছে, ছোট থেকে বড় হচ্ছে, তাই এখানে ভাগ করতে হবে। তাই আমরা 10কে 1000 দিয়ে ভাগ করে লিখবো 0.01 কেজি। এই ধরনের ইন্ডিকেশনগুলোকে ব্যবহার করে আমরা সহজে এককে রূপান্তর করতে পারি।
এই ছিল আমাদের আজকের প্রথম পর্ব। পরবর্তী পর্বে আমরা এই অধ্যায় সংক্রান্ত আরও বিস্তারিত সমস্যা এবং সমাধান এবং এর তথ্যীয় যে বিষয়গুলো আছে এগুলো ধারাবাহিকভাবে ব্যাখ্যা করে যাব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ।